হচ্ছে ফার্মাকোলজির নেক্সট এপিসোড, যেটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা খুব গুরুত্বের সাথে আলোচনা করব কয়েকটা টপিক, যে টপিকগুলো আমাদের ফার্মাকোলজি পড়ার সময় আমাদের মনে মাঝে মাঝে উঠে দিবে, যেগুলোর মানে কি। কারণ এই টার্মিনোলজিগুলো যদি আমরা ভালো না জানি, তাহলে আমরা ড্রাগ এবং ড্রাগের ইফেক্ট আমরা কিভাবে পাবো সে ব্যাপারে আমাদের সন্দেহ তৈরি হবে। সো আজকে আমরা দেখে নিই আসলে আমাদের আজকের টপিকের মধ্যে কি কি আছে। তো আজকে আমরা সবার আগে দেখব হচ্ছে রিসেপ্টরস, 2 নম্বর আমরা দেখব হচ্ছে অ্যাফিনিটি, 3 নম্বর হচ্ছে পটেন্সি এবং 4 নম্বর হচ্ছে এফিকেসি। সো এই চারটা জিনিস আমরা আজকে দেখার চেষ্টা করব, এবং এই চারটা জিনিস যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা আমাদের দেহের ভিতরে একটা ড্রাগ কিভাবে ইফেক্ট দেয় সেই জিনিস সম্বন্ধে আমাদের আইডিয়া খুব ভালো তৈরি হবে। তো সবার আগে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে রিসেপ্টর। তো আমাদের রিসেপ্টর হচ্ছে এক ধরনের ম্যাক্রোমলিকুলার সাবস্টেন্স। ম্যাক্রো মানে হচ্ছে যে আকার অনেক বড়, ম্যাক্রোমলিকুলার সাবস্টেন্স, এবং এগুলো হচ্ছে প্রোটিন ইন নেচার। তাহলে receptors are the macromolecular substance, those are actually protein in nature, present in the cell surface, and that actually binds with the chemical substance and produce desired pharmacological effect. অনেক বড় কথা বলেছি। আমরা যদি এটা সংক্ষেপে একটু ভেঙে ভেঙে বলি, তাহলে আমাদের রিসেপ্টর সম্বন্ধে একটা খুব চমৎকার আইডিয়া তৈরি হবে। তো রিসেপ্টর হচ্ছে এক ধরনের ম্যাক্রোমলিকুলার সাবস্টেন্স। ম্যাক্রো বড়, মলিকুলস মানে হচ্ছে আণবিক পদার্থ, যেটা আমাদের দেহের ভিতরে থাকে, সেলের উপরে থাকে। 2 নাম্বার হচ্ছে এটা প্রোটিন ইন নেচার। এটা হচ্ছে কি প্রোটিনের স্বভাব, এটা স্বভাবটা হচ্ছে প্রোটিনের মতো। এবং রিসেপ্টরগুলোর স্বভাব হচ্ছে আমরা যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো দেহের বাহির থেকে নেই, সেই দেহের বাহির থেকে নেওয়া ওই এক্সোজেনাস সাবস্টেন্সগুলো যেটা দেহের বাহির থেকে যায় সেটাকে বলা হয় এক্সোজেনাস, আর দেহের ভিতরে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় এন্ডোজেনাস। তো এন্ডোজেনাস হোক বা এক্সোজেনাস হোক, সেই কেমিক্যাল সাবস্টেন্সগুলো ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে সে ডিজায়ার্ড ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দেয়। তাহলে আমরা যদি সংক্ষেপে খুব গুছিয়ে সংজ্ঞাটা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে receptors are the macromolecular substance, those are actually protein in nature, those are actually present on the cell surface and binds with the chemical ligands and produce desired pharmacological effect. এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কেন লিগ্যান্ড শব্দটা বললাম। তো লিগ্যান্ড হচ্ছে এক ধরনের কেমিক্যাল মলিকিউলস, যেটা কিনা আমরা দেহের বাইরে থেকে নিচ্ছি এবং যেটা কিনা আরেকটা মলিকিউলসের সাথে বাইন্ড করে আমাকে একটা অ্যাকশন দিচ্ছে। তাহলে যে কেমিক্যালটা দেহের ভিতরে আরেকটা মলিকিউলের সাথে বাইন্ড করলো, ওই দেহের বাইরে থেকে যাওয়া ওই কেমিক্যালস নেচারটাই হচ্ছে, কেমিক্যাল সাবস্টেন্সটাই হচ্ছে লিগ্যান্ডস। তার মানে যে কোনো ওষুধকে আমরা যদি ওষুধ না বলে আমরা এক ধরনের কেমিক্যাল লিগ্যান্ডস হিসেবে কল্পনা করি, তাহলে ওই ওষুধটা বা কেমিক্যাল সাবস্টেন্স বা লিগ্যান্ডসটা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। একটা কথা হচ্ছে, আমার ঘরে যদি তালা লাগানো থাকে, ওটার ভিতরে চাবি ঢুকিয়ে কিন্তু আমরা তালা খুলব। এখন তালার ভিতরে যদি চাবি ঢুকিয়ে রাখি এবং তারপরে যদি ওই চাবি তালাকে খুলতে না পারে, তাহলে ওই চাবির যেমন কোনো মূল্য নেই, ওই তালারও অ্যাকচুয়ালি কোনো ধরনের মূল্য নেই। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সেলের উপরে যে রিসেপ্টরগুলো আছে, ওই রিসেপ্টরগুলোর নরমালি কোনো ফাংশন নাই আনটিল অর আনলেস যদি কোনো এক্সোজেনাস বা এন্ডোজেনাস লিগ্যান্ড এসে এখানে বাইন্ড করে। বাইন্ড করার পরে ওই রিসেপ্টরটা কি করবে, আমাদের কোনো ধরনের ডিজায়ার্ড ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে। এখন আমাদের জেনে নিতে হবে খুব শর্টলি যে আমাদের আসলে কয় ধরনের রিসেপ্টর সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি। মূলত সেল সারফেস যে রিসেপ্টরগুলো রয়েছে, এটা সাধারণত 3টা ক্যাটাগরি আছে। একটাকে বলা হয় হচ্ছে আয়ন চ্যানেল রিসেপ্টর, 2 নাম্বারটাকে বলা হয় লিগ্যান্ড গেটেড রিসেপ্টর, অর্থাৎ যেটাকে বলা হয় হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে জি প্রোটিন রিসেপ্টর, এবং আরেকটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমরা তাহলে একটু দেখে নেই যে রিসেপ্টর আমাদের সেল সারফেস এটার উপরে যে রিসেপ্টরগুলো থাকে, এটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আয়ন চ্যানেল রিসেপ্টর, 2 নাম্বার আমরা বলবো হচ্ছে জি প্রোটিন রিসেপ্টর, এবং খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টাইপস আছে, যেটা একটা হলো আমরা বলবো হচ্ছে এনজাইম লিঙ্কড রিসেপ্টর। এই এনজাইম লিঙ্কড রিসেপ্টর, এই 3 ধরনের রিসেপ্টর সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি। আমরা জানি যে আমাদের দেহের মধ্যে অ্যাসিড সিক্রেশন হয়, আমাদের দেহের মধ্যে এক ধরনের রিসেপ্টর আছে। আমরা জানি যে একটা চ্যানেল আছে যেটাকে বলা হয় হাইড্রোজেন পটাশিয়াম চ্যানেল, যের মধ্য থেকে মূলত আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেট হয়। এছাড়া আমাদের মূলত অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর আছে, গাবা রিসেপ্টর আছে। তো এই ধরনের রিসেপ্টরগুলো আমাদের দেহের মধ্যে সেল সারফেসের উপরে থাকে। এই সেল সারফেসের উপরে থাকা রিসেপ্টরগুলো কি করে, কেমিক্যাল সাবস্টেন্সের সাথে বাইন্ড করে আমাদের দেহের ডিজায়ার্ড ফার্মাকোলজিক্যাল ইফেক্টগুলো
দেয়। তো এখন আমরা তো রিসেপ্টরকে বুঝে ফেললাম, এই রিসেপ্টর কোনগুলো, এবং আমরা রিসেপ্টরের পরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফিনিটি বলি। আমরা মূলত অ্যাফিনিটি সম্বন্ধে জানার চেষ্টা করব। অ্যাফিনিটি মানে হচ্ছে টান, অ্যাফিনিটি মানে হচ্ছে আকর্ষণ। আমি যে ওষুধটা খাচ্ছি, এই ওষুধটা যদি দেহের ভিতরে যে রিসেপ্টরের সাথে বাইন্ড করার প্রবণতা না থাকে, তার মানে ওই ওষুধটার কোনো ধরনের রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটি নাই। আর যদি ঔষধের অ্যাফিনিটি না থাকে, তাহলে ওষুধ কি করবে না, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না। আর যদি রিসেপ্টরের সাথে ওষুধ বাইন্ড না করে, আমি যে উদ্দেশ্য ওষুধটা খেলাম সেই উদ্দেশ্যটা কিন্তু পরিপূর্ণ হবে না। তাহলে অ্যাফিনিটি কাকে বলে? অ্যাফিনিটি ইজ দ্য টেন্ডেন্সি of any chemical substance to bind with a particular receptor. আমরা জানি সব কেমিক্যাল সাবস্টেন্স কিন্তু সব রিসেপ্টরের সাথে বাইন্ড করে না। যে রিসেপ্টরটা হচ্ছে আয়ন চ্যানেল রিসেপ্টর, আমি যে কেমিক্যাল সাবস্টেন্সটা নিচ্ছি, ফর এক্সাম্পল আমি যদি কোনো পিপিআই নেই, পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর। আমাদের অনেকেরই অভ্যাস আছে কথায় কথায় অ্যাসিডিটির জন্য ওমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ইসোমেপ্রাজল, রাবিপ্রাজল এই গ্রুপের ওষুধগুলো খাওয়া হয়। মূলত এগুলো কি কাজ করে? এগুলো হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম, যেটাকে আমরা বলি প্রোটন পাম্প, ওই হাইড্রোজেন পটাশিয়াম যে চ্যানেলটা আছে, চ্যানেলটাকে ব্লক করে দেয়। তাহলে আমরা যে পিপিআই খাচ্ছি, এটা কিন্তু অন্য কোনো ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করবে না। এটা হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএইচ যে এনজাইম লিংক চ্যানেলটা আছে, আয়ন চ্যানেল, সেই চ্যানেলটাকে ব্লক করবে, কখনো ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করবে না। তাহলে যেহেতু এটা ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করবে না, শুধুমাত্র ওই হাইড্রোজেন পটাশিয়াম যেটাকে আমরা প্রোটন পাম্প বলি, ওইটাকে ব্লক করবে, তার মানে এটা খুবই স্পেসিফিক। তার মানে আমি যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো খাচ্ছি, এটা সব চ্যানেলকে বা সব রিসেপ্টরকে যে রিসেপ্টরের উপরে যে অ্যাকশন দেয়, এটা স্পেসিফিক রিসেপ্টরের উপরে যে অ্যাকশন দেয়। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে যে কেমিক্যাল সাবস্টেন্সটা আমরা খাচ্ছি, ওইটা যদি রিসেপ্টরের সাথে বাইন্ড করার টেন্ডেন্সি না থাকে, তার মানে ওই কেমিক্যাল সাবস্টেন্সটা যদি রিসেপ্টরের সাথে বাইন্ড না করে, তাহলে তার কোনো অ্যাফিনিটি নাই। কার অ্যাফিনিটি নাই? কেমিক্যাল সাবস্টেন্সের অ্যাফিনিটি নাই, আমার ওষুধের অ্যাফিনিটি নাই। কার প্রতি নাই? রিসেপ্টরের প্রতি নাই। তার মানে রিসেপ্টরের প্রতি আমার কেমিক্যাল সাবস্টেন্সের কোনো ধরনের অ্যাফিনিটি বা টান নাই। টান না থাকলে কাছে এসে পাশে বসা হবে না। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাফিনিটি ছাড়া কোনো রিসেপ্টরের সাথে কেমিক্যাল সাবস্টেন্স বাইন্ড করে না। এখন আমার কথা হচ্ছে যে বাইন্ড করবে, বাইন্ড করে বসে রয়েছে, কোনো ধরনের অ্যাকশন দেয়, তাহলেও তো লাভ হবে না। বাইন্ড করেছে, সে যদি কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দিতে পারে, তাহলে ওটাকে বলা হয় এফিকেসি। অর্থাৎ একটা রিসেপ্টর এর সাথে একটা কেমিক্যাল সাবস্টেন্স এসে বাইন্ড করলো, ওই বাইন্ড করার পরে ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে ওই কেমিক্যাল সাবস্টেন্সটা যদি কোনো ধরনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিতে পারে, তবে সেটাকে বলা হয় এফিকেসি। তার মানে একটা ড্রাগের এফিকেসি হচ্ছে যে ও রিসেপ্টরের সাথে বাইন্ডও করতে পারে এবং একই সাথে ফার্মাকোলজিক্যাল ইফেক্টও দিতে পারে। দুইটা গুণ, একটা এফিকেসাস ড্রাগের দুইটা গুণ, একটা হচ্ছে ও রিসেপ্টরের সাথে বাইন্ডও করতে পারে এবং ও ফার্মাকোলজিক্যাল অ্যাকশনও দিতে পারে। তার মানে একটা ড্রাগকে আমরা তখনই এফিকেসাস বলবো, তখনই বলবো যার এফিকেসি আছে। এফিকেসি কিভাবে থাকবে? ও রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে। এখন আমরা এফিকেসিও দেখে পেলাম, আমরা এখন পোটেন্সিটা দেখব। পোটেন্সিটা খুব গুরুত্বপূর্ণ। পোটেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ড্রাগ পোটেন্ট আর একটা ড্রাগ পোটেন্ট না, এই তত্ত্বটাকে যদি আমরা প্রকাশিত করতে চাই, আমরা যদি এস্টাবলিশ করতে চাই, আমাদের খুব গুরুত্বের সাথে একটা জিনিস আলোচনা করতে হবে। পোটেন্সিটা কি? পোটেন্সি ইজ দ্য অ্যামাউন্ট অফ ড্রাগ। Potency is the amount, পরিমাণ, is the amount of drug that is actually required to produce a specific or desired pharmacological effect. অর্থাৎ একটা desired pharmacological effect পাওয়ার জন্য যে পরিমাণ ড্রাগটা দরকার, সেই পরিমাণটাকে আমাদের পোটেন্সি বলে। আমরা ছোট্ট একটা উদাহরণ দেই, যে উদাহরণটা দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে পোটেন্সি জিনিসটা কি। পোটেন্সি জিনিসটা হচ্ছে যে আমরা দুইটা ড্রাগের নাম বলি, একটা হচ্ছে CALDER কন্ডোসার্টান, আর একটা হচ্ছে অবিসার্টান। এই দুইটা ড্রাগ, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দুইটা ড্রাগের নাম আমি লিখেছি, একটা হচ্ছে CANDERSARTAN, হ্যাঁ, কন্ডোসার্টান, আর একটা হচ্ছে অবিসার্টান। এই দুইটা ড্রাগের মধ্যে একটার পরিমাণ 4 মিলিগ্রাম থেকে 32 মিলিগ্রাম লাগে হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাওয়ার জন্য, আর একটা হচ্ছে 25 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম লাগে। এই দুইটা ড্রাগই আমরা সাধারণত অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ব্যবহার করি, এবং মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে মূলত প্রেসারের ওষুধ। তো দুইটা ড্রাগের নাম আমি লিখেছি, একটা হচ্ছে কন্ডোসার্টান আর একটা হচ্ছে অবিসার্টান। তো এই যে অবিসার্টান বা কন্ডোসার্টান দুইটা ওষুধের নাম আমি লিখলাম, একটা লাগে হচ্ছে 4 মিলিগ্রাম ইফেক্ট পাওয়ার জন্য,
আরেকটা লাগতেছে 25 মিলিগ্রাম সর্বনিম্ন পরিমাণ, তাহলে একটা লাগতেছে কম আরেকটা লাগতেছে পরিমাণ বেশি, তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারতেছি যেটা কম লাগতেছে সেটা মোর পটেন্ট দেন যেটা বেশি লাগতেছে তার চাইতে। তার মানে কন্ডেন্সারটন মোর পটেন্ট দেন আইবোসার্টন, ঠিক আছে? এই অবসার্টন এর চাইতে কন্ডেন্সারটনটা হচ্ছে খুবই বেশি পটেন্ট, এবং এই কন্ডেন্সারটন যেটা সেটা হচ্ছে 4 মিলিগ্রাম থেকে 32 মিলিগ্রাম পর্যন্ত মূলত লাগে এটা একটা ডিজায়ার্ড ফার্মাকোলজিক্যাল অ্যাকশন পাওয়ার জন্য। ঠিক একইভাবে আমরা যদি ওই ড্রাগটার কথা আলোচনা করি যেটা লাগতেছে হচ্ছে 25 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম, তার মানে পরিমাণ যেহেতু কম লাগতেছে তার মানে ড্রাগটা ডেফিনেটলি পটেন্ট, এবং এই পটেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত, একটা ড্রাগ যতই পটেন্ট হোক না কেন ও যদি এফিকাসিয়াস না হয়, ও যদি বডিতে যে ডিজায়ার্ড ফার্মাকোলজিক্যাল অ্যাকশন না দিতে পারে, তাহলে কিন্তু আমার ওই ড্রাগ খেয়ে লাভ নেই। পরিমাণ কম লাগতেছে ইফেক্ট দেওয়ার জন্য কিন্তু বডিতে যে ইফেক্ট দিতে পারতেছে না, ওর এফিকাসি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনোভাবে ওই ড্রাগটা খেয়ে আমরা কোনোভাবেই লাভবান হতে পারবো না। সো আমাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে একটা ড্রাগ পোটেন্ট হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ড্রাগটার ফাংশন, তার মানে হচ্ছে এফিকাসি থাকা। তো আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করলাম। তার আজকে আমরা কি কি জানলাম? আজকে আমরা জানলাম হচ্ছে রিসেপ্টর কাকে বলে, রিসেপ্টর কি কি ধরনের রিসেপ্টর আছে আমাদের বডিতে। আমরা বিভিন্ন টাইপের রিসেপ্টরের কথা জানি, যে আমরা এখানে উদাহরণ দিয়েছি হচ্ছে আয়ন চ্যানেল রিসেপ্টর, যেটা হচ্ছে যে রিসেপ্টরগুলো আয়ন চ্যানেল, ওই আয়ন চ্যানেলগুলো এই হচ্ছে রিসেপ্টর হিসেবে কাজ করে। আমি উদাহরণ দিয়েছি হাইড্রোজেন পটাশিয়াম এটিপি, যেটার নাম হচ্ছে প্রোটন পাম্প। আমরা বলেছি গামা রিসেপ্টর, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, সংক্ষেপে আমরা সুইট করে বলি হচ্ছে গামা, GABA। গামা মানে হচ্ছে গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। গামা রিসেপ্টর, অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, এগুলা জি প্রোটিন কাপল রিসেপ্টর, অসংখ্য রিসেপ্টর আমাদের বডিতে জি প্রোটিন কাপল রিসেপ্টর আছে, যেগুলা মূলত জি প্রোটিন কাপল রিসেপ্টরের মাধ্যমে যে সমস্ত ড্রাগগুলা কাজ করে। যেমন আমরা NSAID এর কথা বলতে পারি, ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস আছে যেগুলা কিনা আমাদের এই জি প্রোটিন কাপল রিসেপ্টরের মাধ্যমে কাজ করতে পারে। তারপরে আমরা এনজাইম লিংক, বিভিন্ন ধরনের এনজাইমের সাথে লিংক অবস্থায় অনেক ধরনের রিসেপ্টর আছে যেগুলা আমাদের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দেওয়ার জন্য বিভিন্ন লিগ্যান্ডের সাথে জয়েন করে। তো আমাদের রিসেপ্টরটা দেখা হলো। এরপর আমরা দেখা হচ্ছে অ্যাফিনিটি। অ্যাফিনিটি শব্দের মানে হচ্ছে যে ইট ইজ দ্য অ্যাট্রাকশন, of any chemical substance towards macromolecular protein substance, that's called receptor. রিসেপ্টরের সাথে বাইন্ড করার যে ক্ষমতা সেটাকে অ্যাফিনিটি। এফিকাসি আমরা দেখলাম ইজ দ্য পাওয়ার টু এক্সিবিট ডিজায়ার্ড ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, এবং আমরা এফিসিয়েন্সি দেখলাম যে efficacy এবং affinity দেখলাম, এবং potency হচ্ছে the amount of drug that is actually needed to produce desired pharmacological effect. So thank you সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।